আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু আয়ন লিগ্যাল শো। আপনাদের সাথে আছে বরাবরের মতো আমি হোস্ট সলিসিটর ফারজানা, আর আমার সাথে আছেন একজন অতিথি সলিসিটর মোহাম্মদ আনোয়ার হোসেন। ওয়েলকাম টু মাই শো ভাইয়া। ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ দর্শক। প্রতিবারের মতো এবারও আমরা নতুন একটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের আজকের টপিক হচ্ছে রেন্টার্স রাইট অ্যাক্ট যেটা এসেছে 2025 সেটা নিয়ে। সো আমরা হাউজিং, পজেশন এবং এভিকশন নিয়ে কথা বলবো। শুরু করার আগে একটি ডিসক্লেমার দিতে চাই, এই অনুষ্ঠানে আমরা যা কিছু আলোচনা করি সেটি শুধুমাত্র একটি জেনারেল ইনফরমেশন। আপনার কোনো স্পেসিফিক ইস্যুতে কোনো অ্যাডভাইস লাগলে অবশ্যই কোনো কোয়ালিফাইড প্রফেশনাল সলিসিটরের কাছ থেকে অ্যাডভাইসটি নিয়ে নেবেন। আপনারা দেখছেন আয়ন টিভি স্কাই 782। চলো শুরু করা যাক আমাদের প্রোগ্রাম। আমাদের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন ওই নাম্বারে কল করে। আমাদের অতিথি এবং আমি আছি আপনাদের প্রশ্নের আনসার করার জন্যে। শুরু যদি করতে চাই আনোয়ার ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি এসেছেন। রেন্টার্স রাইটস অ্যাক্ট 2025 যে একটা এসছে, এই অ্যাক্টে বেশ একটা সিগনিফিক্যান্ট চেঞ্জেস এসছে হাউজিং লয়ের ক্ষেত্রে। আপনি যদি একটু আলোচনা করতেন যে আগেরটা এবং নতুন যে অ্যাক্ট, এটার ডিফারেন্স, মূল ডিফারেন্স আসলে কোথায়? এটা আসলে ওইভাবে আলোচনা করতে গেলে ব্যাপক, বাট ইন সামারি হচ্ছে যে রেন্টার্স রাইট অ্যাক্টের মাধ্যমে যে টেনেন্টদেরকে কতগুলো প্রোটেকশন দেওয়া হয়েছে, এবং টেনেন্টদেরকে যেভাবে প্রোটেকশন দেওয়া হচ্ছে, যেমন সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে রেন্টার্স রাইট অ্যাক্টের মাধ্যমে যে সেকশন 21, যেটা খুবই পরিচিত একটা টার্ম, মানে ল্যান্ডলর্ড টেনেন্ট অ্যাক্টের ক্ষেত্রে যে সেকশন 21 এটা কমপ্লিটলি অ্যাবলিশ করা হয়েছে। সো অ্যাজ অফ, এবং সেটা ইফেক্টিভ হয়েছে এই যে 1 মে 2026 থেকে। এবং যারা 1 মে 2026 আগে যদি নোটিশ দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তারা এখনও সেকশন 21 উপর রিলাই করতে পারবে। অন দ্য আদার হ্যান্ড, সেকশন 1 মে 2026 থেকে কমপ্লিট ডেথ অফ সেকশন 2021। সো ইট মিনস, আমরা যারা জানি যে সেকশন 21 মানে কি, সেকশন 21 ছিল যে নো ফল্ট এভিকশন। সো কারণ ল্যান্ডলর্ড চাইলেই সেকশন 21 দিয়ে কোনো রিজন শো না করেই টেনেন্টকে বের করতে পারতো। সেই ক্ষেত্রে শুধু ল্যান্ডলর্ডকে কতগুলো টিক বক্স কমপ্লায়েন্স করতে হতো। অ্যাজ লং অ্যাজ ল্যান্ডলর্ড সে টিক বক্সগুলো কমপ্লিট করতো, ফর এক্সাম্পল যখন টেনেন্সি এগ্রিমেন্ট করবে তখন তার ভ্যালিড গ্যাস সেফটি সার্টিফিকেট এবং এভরি ইয়ার ভ্যালিড গ্যাস সেফটি সার্টিফিকেট, এবং ইপিসি যেটা এনার্জি পারফরমেন্স রিপোর্ট, এবং যদি কেউ ডিপোজিট নেয় টেনেন্ট থেকে, সেক্ষেত্রে সেই টাকাটা, ডিপোজিটের টাকাটা ডিপোজিট প্রোটেকশন স্কিমে রাখা দরকার ছিল। সো এই ধরনের কতগুলি, এই যে ইপিসি, গ্যাস সেফটি সার্টিফিকেট এবং ডিপোজিট প্রোটেকশন স্কিম। আরেকটা ছিল হাউ টু রেন্ট বুকলেট। তো ল্যান্ডলর্ডের একটা অব্লিগেশন ছিল যে বিগিনিং অফ দ্য টেনেন্সিতে তাকে হাউ টু রেন্ট বুকলেটটা প্রোভাইড করতে হবে। তো এখন এই জিনিসগুলো প্রোভাইড করতে পারলেই তখন ল্যান্ডলর্ডকে কিন্তু আর কোনো ধরনের রিজন শো করতে হতো না। তো এবং সেই ক্ষেত্রে কোর্টে গেলে কোর্ট শুধু দেখতো যে এই জিনিসগুলো প্রপারলি আছে কিনা, এবং কোর্ট মাস্ট হ্যাভ টু গিভ দ্য অর্ডার বিকজ ইট ওয়াজ এ ম্যান্ডেটরি গ্রাউন্ডস ফর পজেশন। সো এটার কারণে যেটা হতো, অনেক সময় হয়তো ল্যান্ডলর্ড সহজে তার প্রপার্টিটা ব্যাক পেত। কিন্তু এখন এই সেকশন 21 অ্যাবলিশ করার কারণে টেনেন্টের রাইট, অর্থাৎ টেনেন্টকে এখন আর আগের মতো নো ফল্ট এভিকশন নোটিশ দেওয়া যাবে না। আচ্ছা, সো আমার টেনেন্টদের জন্য মোর প্রোটেকশন চলে এসেছে। টেনেন্টদের জন্য বেসিক্যালি দ্য রেন্টাল রাইটস অ্যাক্ট টেনেন্টদেরকে অনেকগুলো প্রোটেকশন দিয়েছে। আচ্ছা, এবং সেটা, এই প্রোটেকশনের কারণে এখন ইন প্র্যাকটিস যদি কোনো টেনেন্ট যদি গুড টেনেন্ট হয় এবং সে যদি রেগুলার রেন্ট পে করে, সে যদি কোনো নুইসেন্স ক্রিয়েট না করে এবং অন্য কোনো ধরনের ব্রিচ অফ টার্ম যদি না করে, সেই টেনেন্টকে ইজিলি বের করা কিন্তু টাফ। আচ্ছা, ফর দ্য ল্যান্ডলর্ড। চমৎকার বলেছেন। এখানে একটি প্রশ্ন জাগে যে আপনি বলছিলেন যে
পুরনো আইনের যেটা ছিল ওয়ান অফ দ্য কন্ডিশন ছিল যে আপনার ইপিসি অথবা গ্যাস সার্টিফিকেট দেয়া। আমরা অনেক সময় দেখি যে ওরা গ্যাস সার্টিফিকেট হয়তো 1 বছর 2 বছর দিয়েছে, বাট কোনো একটা টেনেন্ট মনে করেন 10 বছর ধরে ওই প্রপার্টিতে আছে, সে 3-4 বছর দেয় নাই, তখন কি এটা একটা কোনো গ্রাউন্ড হতে পারে যে মানে ইনভ্যালিড একটা সেকশন 21 নোটিস হয়েছিল? অথবা সে যখন তাকে নোটিশটা দেবে তখন মিসিং যে ইয়ারগুলো, সেই ইয়ারগুলোর গ্যাস সার্টিফিকেট বের করে দিয়ে যদি নোটিশটা দেয় তাহলে এটা ভ্যালিড হয় কিনা? এখন সেটা দেওয়া যেতে পারে। গ্যাস সেফটি সার্টিফিকেটের দুইটা কন্ডিশন। একটা হচ্ছে যখন টেনেন্ট যখন শুরুতে প্রপার্টিতে যখন মুভ করবে সেই সময় অবশ্যই দিতে হবে। যদি প্রথম গ্যাস সেফটি সার্টিফিকেটটা দিয়ে না থাকে তাহলে ওইখানেই সে সেকশন 21 যেতেই পারবে না। আচ্ছা, হ্যাঁ। এখন কত হচ্ছে, পরের কত হচ্ছে, প্রথমটা দিয়েছে কিন্তু পরেরগুলো টাইমলি দেয় নাই, কিন্তু দ্যাট মাস্ট এক্সিস্ট, অর্থাৎ ওই গ্যাস সেফটি সার্টিফিকেটগুলো তো প্রত্যেকটা ইয়ারের জন্য প্রডিউস করা হয়েছে। এখন এটা তো সম্ভব না যে কোনো যারা গ্যাস সেফটি ইন্সপেকশন করে সে 3 বছর আগে ব্যাকডেটিং করে তো করা যাবে না। কিন্তু যদি এমন হয় যে গ্যাস ইন্সপেকশনটা হয়েছে এভরি ইয়ার কিন্তু কোনো কারণে আগে সার্ভ করা হয়নি, এটার উপর একটা কেস ল আছে কোর্ট অফ আপিলের, যে গ্যাস সেফটি সার্টিফিকেট যদি এক্সিস্ট করে দেন সেটাকে পরবর্তীতে সেকশন 21 নোটিশের মাধ্যমে যখন সেকশন 21 নোটিশটা সার্ভ করবে ওই সার্ভের সময় সবগুলো গ্যাস সেফটি সার্টিফিকেট একই সময় সার্ভ করা যাবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এটা ডিফেন্স করা যাবে না যে না এটা তো ওই টাইমলি এভরি ইয়ারে করে নেই, ওকে, এটা ডিপেন্ড করা যাবে না। কিন্তু মূল কথা হচ্ছে গ্যাস সেফটি সার্টিফিকেটটা এক্সিস্ট করতে হবে ওই বছরটা, প্রতি বছরটা। আমি তো ব্যাকডেটিং করে করতে পারবো না। অনেক সময় যদি এরকম হয় যে হয়তো গ্যাস সেফটি সার্টিফিকেটটা করা হয়েছে বাই ল্যান্ডলর্ড, ইন্সপেকশন হয়েছে, বাট রিপোর্টটা ল্যান্ডলর্ডকে টেনেন্টকে দেওয়া হয়নি, তাহলে সেটা সেকশন 21 এর সাথে একসাথে সব দেওয়া যাবে দিয়ে তাহলে আর সেই ক্ষেত্রে টেনেন্টের আর কোনো ডিফেন্স থাকবে না। সেক্ষেত্রে টেনেন্টসের যদিও টেনেন্টস বলবে আমি হয়তো টাইমলি পাইনি, কিন্তু সেক্ষেত্রে কেস ল যেটা বললাম সেই কেস ল অনুযায়ী এখন তো তুমি পেয়েছো বিফোর সেকশন 21 whether it has been served or not. ওকে, থ্যাংক ইউ। আরেকটা জিনিস হচ্ছে যে যেটা বললেন যে এখন নো ফল্ট এভিকশনটা হবে না, অবশ্যই রেন্টার্স অ্যাক্টের মাধ্যমে যে ম্যান্ডেটরি গ্রাউন্ডগুলো বা ডিসক্রিপশনারি গ্রাউন্ডগুলো আছে ওগুলোর মাধ্যমে হতে হবে। এখানে একটি প্রশ্ন আছে, যারা 1 মের আগে নোটিশটা পেয়েছেন এবং তাদের নোটিশ পিরিয়ড শেষ হচ্ছে 1 মের পরে, এখন তাদেরকে যদি পজেশনের অর্ডার পেতে হয় তাহলে কোর্টে যেতে হবে 31 জুলাই। এখন সে প্রশ্নটা হচ্ছে কেউ যদি মিস করে যে 31 জুলাই সে যেতে পারলো না, কোনো কারণে সে কেস করতে পারলো না বা কোর্টে যেতে পারলো না, তখন তার আসলে রেমেডিটা কি? সেক্ষেত্রে তো সে আর, কারণ এটা তো একটা ট্রানজিশনাল প্রভিশন ফ্রম মে টু জুলাই, সো মে জুন জুলাই অলমোস্ট 3 months, মোর দেন এনাফ সামবডি টু ব্রিং। কারণ সে তো সেকশন 21 নোটিশ যদি ইভেন লাস্ট ডেটেও সার্ভ করে স্টিল তো 2 মাস, সেকশন 21 নোটিশ যদি 2 মাস, কিন্তু সে তো এখানে মে থেকে জুলাই, মে জুন জুলাই, এখানে তো 2 মাসের অতিরিক্ত, 2 মাসের বেশি। তো সেই ক্ষেত্রে তাকে অবশ্যই তখন রিলাই করতে পারছে না 21 এর উপরে, তখন তাকে যদি তার টেনেন্টকে এভিক্ট করতে হয় তার নতুন কোনো গ্রাউন্ডে যেতে হবে। অর্থাৎ এখন এশিওর শর্ট হোল্ড টেনেন্ট যারা, এই টেনেন্টদেরকে বের করতে গেলে এখন নতুন আইনের আন্ডারে শুধুমাত্র সেকশন 8 এর মাধ্যমেই তাদেরকে বের করতে হবে। এবং সেকশন 8 এর যে গ্রাউন্ডগুলো সেগুলো অবশ্যই রেন্টার্স অ্যাক্টের মাধ্যমে চেঞ্জ হয়েছে। অনেকগুলো গ্রাউন্ড আগে এবং পরে কিছু অ্যাড হয়েছে, কিছু এডিশন হয়েছে, কিছু ডিলিট হয়েছে। তো সেই ক্ষেত্রে এখন সবগুলোই মানে যাদেরকে বের করবে, অর্থাৎ ল্যান্ডলর্ড যদি কাউকে এভিক্ট করতে হয় তাহলে ল্যান্ডলর্ড এখন নতুন করে যারা করবে তাদেরকে অবশ্যই সেকশন 8 এর যে গ্রাউন্ডগুলো সেই গ্রাউন্ডের উপর রিলাই করতে হবে। সেকশন 8 এর গ্রাউন্ডের উপর যদি রিলাই করতে হয়, সেক্ষেত্রে যদি টেনেন্টের পক্ষ থেকে কোনো ডিসরিপেয়ার থেকে থাকে প্রপার্টিতে, তাহলে সেটাও কি ওয়ান অফ দ্য গ্রাউন্ড হতে পারে? ওটাকে ইনক্লুড করা হয়েছে? টেনেন্ট যদি ডিসরিপেয়ার বা মেইনটেনেন্সটা ঠিকমতো না করে থাকে, সেটা তো ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়ে গেল। কিন্তু ব্রিচ অফ কন্ট্রাক্ট জন্য আছে অবশ্যই ব্রিচ অফ কন্ট্রাক্ট যদি করে, কারণ এখানে তো আমি এখনো একটা বলি নাই, বাট যদি সেকশন 8 এর, যেহেতু আমার সামনে তো খাতা কলম নেই, বাট যতটুকু আমার মনে আছে বলতে পারবো যে অনেকগুলো তো গ্রাউন্ড আছে সেকশন 8 এর, গ্রাউন্ড 1 থেকে শুরু করে অলমোস্ট 16 এই গ্রাউন্ড রয়েছে। আচ্ছা, সেকশন 18 গ্রাউন্ড রয়েছে। সো এখানে প্রত্যেকটা গ্রাউন্ডেই করা যাবে, কিন্তু কত হচ্ছে গ্রাউন্ডের মধ্যে তো একই কিছু আছে ডিসক্রিপশনারি গ্রাউন্ড, কিছু আছে ম্যান্ডেটরি গ্রাউন্ড। এখন অনেক সময় দেখা গেছে হয়তো টেনেন্ট একটা ডিসরিপেয়ার করলো,
সেক্ষেত্রে সেটা মোস্ট লাইকলি আমার যতটুকু মনে পড়ে এটা কিন্তু ম্যান্ডেটরি গ্রাউন্ড না। অর্থাৎ টেনেন্ট যদি কোনো কিছু ডিসরিপেয়ার করে, টেনেন্টকে যদি নোটিশ দেওয়া হয়, সে যদি সেটা কমপ্লাই করে, তাহলে তো সেক্ষেত্রে টেনেন্টকে আর কোর্ট বের করে পারবে না, বেরোতে বলবো না। তাকে যদি নোটিশ দেওয়া হয় তুমি এটা ব্রিচ করেছো, ইউ মাস্ট ডু ইট বাই দিস টাইম। সো কারণ এটা তো রেমেডি করা যাচ্ছে। তো সুতরাং যদি এটা ম্যান্ডেটরি গ্রাউন্ডে না পড়ে, টেনেন্ট যদি সেটা রেমেডি করে, তাহলে তো সেক্ষেত্রে টেনেন্টকে বের করা যাচ্ছে না। তাহলে এখন ল্যান্ডলর্ডদের আসলে এটা কি বা প্রোটেকশনটা কি? কারণ অনেক ল্যান্ডলর্ড আছেন যারা সাফার করছেন যে তারা টেনেন্ট নিয়ে হ্যাপি না, টেনেন্ট তাদেরকে রেন্ট দিচ্ছে ঠিকই কিন্তু তারা টেনেন্টকে চাচ্ছে না, সেই ক্ষেত্রে তাদের কি করণীয়? সেই ক্ষেত্রে একমাত্র কয়েকটা গ্রাউন্ড, যেমন গ্রাউন্ড 1, সো গ্রাউন্ড 1-এর মধ্যে রয়েছে যে যদি ল্যান্ডলর্ড যদি নিজে ওই প্রপার্টিতে অকুপাই করতে চায় এবং নিজে থাকবে, ল্যান্ডলর্ড টু অকুপাই দ্য প্রপার্টি ফর হিজ হোম ইউজ, হাউস হোল্ড ইউজ, তাহলে সেই ক্ষেত্রে ল্যান্ডলর্ড গ্রাউন্ড 1-এর আন্ডারে তাদেরকে নোটিশ দিতে পারে। অর্থাৎ ল্যান্ডলর্ড নিজে থাকবে এই গ্রাউন্ডে, কিন্তু সেই ক্ষেত্রে ল্যান্ডলর্ডের যদি আরেকটা বাড়ি থাকে, ল্যান্ডলর্ড যদি ওখানে বসবাস করে, তো ল্যান্ডলর্ড এটা বলতে পারবে না যে আমি, অর্থাৎ সেই ক্ষেত্রে তাকে জেনুইন নিড হতে হবে। আচ্ছা আচ্ছা। তো জেনুইন যদি দেখাতে পারে ল্যান্ডলর্ড, তাহলে সেই ক্ষেত্রে ল্যান্ডলর্ড গ্রাউন্ড 1-এর আন্ডারে পজিশন পেতে পারে। আচ্ছা, এমন একটি কেস পেয়েছি যেখানে হাজব্যান্ড ওয়াইফ ছিল, তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়, ওয়াইফের সাথে তার দুটো বাচ্চা আছে, একজন বাচ্চা আপনার হচ্ছে ডিসেবল। এখন প্রপার্টিটা জয়েন্ট প্রপার্টি, ওয়াইফ আলাদা একটা বাসা ভাড়া করে থাকে কিন্তু তার নিজেদের প্রপার্টিটা টেনেন্টের কাছে দেয়। সেই টেনেন্ট 2013 থেকে ওই প্রপার্টিতে আছে। 2013 থেকে থাকলেও 2013 থেকে সে 1300 পাউন্ড করেই দিয়ে যাচ্ছে এবং সেটা একদিনের জন্য মানে 10 পাউন্ডের জন্য সেটা ইনক্রিজড হয়নি। এখন বারবার তাকে নোটিশ দেওয়ার পরেও সেটা ইনক্রিজড কোনো অ্যামাউন্ট দিচ্ছে না এবং যে এজেন্টকে নিয়োগ করা হয়েছিল সেই এজেন্টও খুব কোঅপারেটিভ ছিল না। তো এখন ল্যান্ডলর্ড চাচ্ছে তাকে এভিক্ট করতে, কিন্তু টেনেন্ট সরছে না। এখন ব্যাপার হচ্ছে যে যেই তার হাজব্যান্ড, তার ডিভোর্স হাজব্যান্ড, সে হাজব্যান্ড ওই বাড়িতে উঠতে চাচ্ছে, যদিও তাদের মধ্যে ডিভোর্স, যেহেতু বাড়িটা জয়েন্ট, তার একটা অংশ আছে, সো হাজব্যান্ড ওখানে যেতে চাচ্ছে। এখন সে সেকশন 21 সার্ভ করেছে। কোনো কারণে যদি 31 জুলাইতে সেটা আপনার না হয়, কোর্টের কেসটা ফাইল করা না যায়, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে সে প্রপার্টিটা ব্যাক পেতে পারে? এখানে তো অনেকগুলো ইস্যু, যেহেতু এখানে ডিভোর্সের একটা ইস্যু রয়েছে, তো সেক্ষেত্রে তো আলটিমেটলি এই প্রপার্টিটার ফিউচার কী হবে সেটা তো একটা বিষয়। যে কারণ এখানে যদি জয়েন্ট প্রপার্টি বা এটা যদি ম্যাট্রিমোনিয়াল হোম হয়, তাহলে তো সেক্ষেত্রে আলটিমেটলি প্রপার্টিটা সেলও তো যেতে পারে। আমাদের একটা কল আছে, আমরা একটা কলটা নিয়ে নিই সাথে। জি জি দর্শক, আসসালামু আলাইকুম। জি ভালো আছে আপনারা? জি জি আলহামদুলিল্লাহ। জি বলুন, প্রশ্নটি বলুন। হ্যাঁ, আমি একজন লজার ছিলাম আমার বাড়ির 2018 থেকে 2021 পর্যন্ত। 2021 গেছেন জি। এখন লাস্ট আমি যে সময় আমার ঘরে আসলা, এই সময় আমি ইউনিভার্সিটিতে আসলাম না, আমি খামো আসলাম। ওই সময় গেছেন 2021। আর আমি ইউনিভার্সিটি ক্লেম করছি 2024। তখন লাস্ট উইক ইউনিভার্সিটি আমার ফোন করছো, ফোন কইরা টাইম ডাটাবেসও ম্যাচ করা যে আমার ঘর সে হাউজিং বেনিফিট ক্লেম করা। আমি কইছি আমার ঘর তখন কেউ হাউজিং বেনিফিট ক্লেম করে না, যে কর্তা এই তো 2021 টাইম আমার কর্তা কি গেছেন কি আমার হাউজিং বেনিফিটও কোনো এফেক্ট হইব না, বা তাদের কিটা করা যাইব, বা আমি তখন তা বুঝলাম না কিটা করতাম। আমরা তো হাউজিং বেনিফিটের উপর অ্যাডভাইস দিচ্ছি না, আলটিমেটলি অন্য যারা হাউজিং বেনিফিট নিয়ে ডিল করে ওনাদের সাথে। দর্শক, আমরা আজকে কথা বলছি হাউজিং অ্যাক্ট নিয়ে, আমরা হাউজিং বেনিফিটের উপরে কোনো করছি না। আপনি যদি আপনি আমাদের পরবর্তী কোনো প্রোগ্রামে যদি আমরা এই বিষয়ে কথা বলে থাকি, তখন প্লিজ প্রশ্নটি রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কল করার জন্য। আমরা চলে যাই যে আলোচনায় আমরা ছিলাম, যে জয়েন্ট একটা প্রপার্টি, হাজব্যান্ড এখানে আসতে চাচ্ছে কিন্তু টেনেন্ট সরছেন না, সেই ক্ষেত্রে ওয়াইফের কি করণীয়? এখন সেটা ডিপেন্ড করবে কে, কারণ যেহেতু দুজনের ডিভোর্স হয়েছে এবং বাচ্চা হাজব্যান্ড ওয়াইফের সাথে রয়েছে, তাহলে আলটিমেটলি ইট বিকাম পার্ট অফ দ্য ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি। সো আলটিমেটলি এটা তো ডিভোর্সের পরে ফিনান্সিয়াল ক্লেমে যাবে। ফিনান্সিয়াল ক্লেমে গেলে তো প্রপার্টি ডিস্ট্রিবিউট
করতে গেলে প্রপার্টি সেল করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে ইভেন দুইজন মিলেও তো এটাকে সেলের জন্য ফর দ্য পারপাস অফ সেল। আর যদি তারা রাখতেও চায়, যদি এখানে টেনেন্ট রয়েছে, ওন ইউজ যদি ওয়াইফ যদি মনে করে, হাজব্যান্ড যদি এগ্রি হয় যে এখানে ওয়াইফ মুভ ইন করবে দুই পক্ষ মিলে, তাহলে সেক্ষেত্রে ওয়াইফ যদি ভাড়া বাড়ি থেকে নিজের বাড়িতে যেতে চায়, তাহলে ওই যে গ্রাউন্ড ওয়ান উপর রিলাই করে সে গ্রাউন্ড ওয়ানের আন্ডারে নোটিশ দিতে পারবে যে এটা কেন তার দরকার, অর্থাৎ এই প্রপার্টিতে তার মুভ করা দরকার, কারণ যেহেতু তাদের ডিভোর্স এবং তারা বাইরের প্রপার্টিতে রেন্ট আউট রয়েছে, সেখানে তাদের জন্য এটা সুইটেবল না। যদি ওই প্রপার্টিটা সুইটেবল না হয় অথবা ওইটার রেন্ট বেশি হয়, সে অ্যাফোর্ড করতে পারছে না, হয় সে বাচ্চা নিয়ে প্রপার্টিতে মুভ করবে, তাহলে সেটা হয়তো গ্রাউন্ড ওয়ানের একটা এলিমেন্ট ক্রিয়েট হতে পারে। সেটা তো হচ্ছে নতুন আইনের আইন। কিন্তু পুরাতন আমি তো পুরাতন আইন যদি ফেল করে, আর যদি পুরাতনটা ফেল না করে, তাহলে তো আর কোনো রিজনই দেখাতে হচ্ছে না। সেক্ষেত্রে তো টেনেন্ট মুভ হয়ে গেল, তাহলে তো সেকশন 21 যদি সাকসেসফুল হয়, তাহলে তো আর এই মানে সেকেন্ড ইস্যু আসলো না। আচ্ছা, এখন ডিপোজিট নিয়ে অনেকের একটা প্রশ্ন থাকে যে ডিপোজিট দিয়েছিল কিন্তু ডিপোজিট স্কিমে রাখা হয় না যখন দিয়েছিল। এখন যেহেতু খুব একটা স্ট্রিক্ট একটা আইন এসছে যে 3 টাইমস তাদেরকে পে করতে হতে পারে, যদি সেটা প্রুফ করতে না পারে যে ডিপোজিটটা ডিপোজিট স্কিমে নেই, তাহলে এখন তাদের এই বিষয়ে কী করণীয়? ওরা কি চাইলে এখন ডিপোজিটটা স্কিমে রেখে দেন আপনার 21 নোটিসের ভ্যালিডিটিটা আনতে পারে? সেটা তো এনিওয়ে এটা ফ্রি সেকশন 21 রেজিম, বাট ডিপোজিট প্রোটেকশন এটা আলাদা আইন। ডিপোজিট প্রোটেকশন স্কিমের জন্য হাউজিং অ্যাক্ট 2004 সেখানে সুনির্দিষ্টভাবে আছে যে ডিপোজিট ল্যান্ডলর্ড যদি ডিপোজিট অ্যাকসেপ্ট করে তাহলে ওয়ান অফ দ্য গভর্নমেন্ট স্কিম রাখতে হবে, এবং সেটা উইদিন 30 ডেজের মধ্যে ফার্স্ট 30 ডেজে। সো এটা যদি না রাখে তাহলে ল্যান্ডলর্ডের আপ টু 3 টাইমস কি হতে পারে, ফাইন হতে পারে। এখন ইরেসপেক্টিভ অফ দ্য সেকশন 21 ওটা কিন্তু আলাদা। টেনেন্ট কিন্তু এনি টাইম ওটার জন্য ক্লেম করতে পারে। এখন যদি সেকশন 21 নোটিশ দিতে হয়। আমাদের আরেকটা কল আসছে, সরি আমরা একটা কলটা নিয়ে নিই। যে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ব্যারিস্টার ভাই, যে আমার একটা কোয়েশ্চেন আছে। জি বলুন। অ্যাকচুয়ালি এটা আপনারা কি ছিল পার্লামেন্টে অ্যাসাইলাম ইমিগ্রেশন ব্যাপারে প্লাস সেকশন 55 আর আর্টিকেল 8 একটা আছে, মানে আপনার বাচ্চারাও যেসব অনইলে 7 বছর থাকলে এখানে তারা লিগেল হয়, আর প্লাস 20 ইয়ার যদি আমরা অবৈধ মানুষ যদি টাকা পরে যদি লিগেল লাগে আমরা অ্যাপ্লাই করি, এই দুটা কিটা স্টিল আগের মতন আছে না তারা এটা কিছু চেঞ্জ করতে চায় যেটা জানাইবেন? হ্যালো জি দর্শক, আমরা শুনছি উনি ইমিগ্রেশনের কোশ্চেন করছেন। দর্শক, আমরা আজকে কথা বলছি হাউজিং অ্যাক্ট নিয়ে, পজেশন নিয়ে এবং এভিকশন নিয়ে। আপনার যদি এই 3টি টপিকের উপরে কোনো কোশ্চেন থাকে আপনারা মোস্ট ওয়েলকাম আমাদেরকে কোশ্চেন করতে পারেন। দর্শক, যেহেতু আমি ইমিগ্রেশন দিতে পারি দর্শককে, প্রথম কথা হচ্ছে আমরা তো এই বিল এখনো পুরোপুরি দেখি নাই, তবে সেকশন 55 এবং আর্টিকেল 8 তারা কিছুটা লিমিট করবে। সো যেহেতু আমরা বিলটা এখনো দেখিনি, আপনাকে পরিপূর্ণ অ্যাডভাইস। আজকের অনুষ্ঠান কিন্তু হাউজিংয়ের উপরে, আমি যেহেতু ইমিগ্রেশনও করি সেই অর্থে বললাম, আমি বিলটা এখনও পুরোপুরি পড়ি নেই, তো সেই কারণে আপনাকে কমপ্লিট অ্যাডভাইস দেওয়াটা ডিফিকাল্ট। তবে সেকশন 55 যে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, এটা অলওয়েজ প্রিভেল করবে, কিন্তু সেই ক্ষেত্রে গভর্নমেন্ট হয়তো নতুন বিলে কিছু কিছু লিমিটেশন আনছে, তো সেটা হয়তো আমরা পরবর্তীতে ইমিগ্রেশন কোনো প্রোগ্রাম যদি করি সেখানে আমরা এটার উপর অ্যাডভাইস দিতে পারবো। ধন্যবাদ দর্শক। ডিপোজিট স্কিম নিয়ে কথা বলছিলাম যে ফার্স্ট 30 ডেজে এটা স্কিমের মধ্যে রাখা হবে। গভর্নমেন্টের কোনো স্কিমে যদি রাখা না হয় তাহলে ল্যান্ডলর্ডকে আপ টু 3 টাইমস ফাইন ফেস করতে হতে পারে। এখন কেউ রাখলো না বা অনেকেই অতটা কেয়ারফুল ছিল না, অনেক এজেন্টও ছিল না, তখন সেই ক্ষেত্রে ল্যান্ডলর্ডের আসলে করণীয়টা কি? ল্যান্ডলর্ড সেকশন 21-এর আগে টাকাটা ফেরত দিলেই সে সেকশন 21 দিতে পারবে। ওই ডিপোজিটের টাকাটা ফেরত দিয়ে দেওয়া, টেনেন্টকে ফেরত দিবে এবং এটা কনফার্ম করবে যে টেনেন্ট ফেরত পেলো, পাওয়ার পরে সে সেকশন 21 দিলে সেটা ভ্যালিড হয়ে যাবে। তাকে আর আলাদা করে স্কিমে রেখে দেখাতে হবে, কারণ এখন স্কিমে রাখলেও সে জরিমানা ক্লেম করতে পারবে। সেটাই স্কিমে এটা কিন্তু আলাদা একটা জিনিস, সে ওইটার এগেইনস্টে একটা কাউন্টার ক্লেম করতে পারবে যে তুমি আমাকে 3 টাইমস টাকা দাও, সেটা অ্যাট এনি টাইম সে হবে, কিন্তু সেটার জন্য সেকশন 21টা ইনভ্যালিড হবে না যদি টাকাটা ফেরত দিয়ে দেয় অথবা এখন স্কিমে রাখে। দুইটা কিন্তু সমান ইফেক্ট।
যদি টাকাটা এখন দিয়ে দেয় আর যদি স্কিমে রাখে তাহলে দুই ক্ষেত্রে সেকশন 21 Valid ভ্যালিড হবে, হবে, হ্যাঁ। কিন্তু টেনেন্ট স্টিল যেহেতু দেরিতে রাখলো, সে অথবা চাইলে দেরিতে claim করে ফেরত নিতে দিল, পারে, সে হ্যাঁ। চাইলে কাউন্টার ক্লেম করতে পারে ওই যেটা পেনাল্টির জন্য। যে এখন যেহেতু এখন টেনেন্টরাও অনেক বেশি এডুকেটেড, ওরাও জানে যে তাদের একটা রাইটস রয়েছে, সেক্ষেত্রে তো অনেক ল্যান্ডলর্ড আপনার অনেকটা রিস্কের মধ্যে আছে। যদি কারণ 3 টাইমস আপনার ফাইন 3 টাইমস ফাইন, যদিও এটা কোর্টে লেখা আছে কম্পেনসেশন, বাট জেনারেলি কোর্ট উইল নট গিভ 3 টাইমস, মেবি 1 টাইম, আচ্ছা আপ টু 3 টাইমস লেখা থাকে, আপ টু 3 টাইমস। সো এটা ডিপেন্ড করে ল্যান্ডলর্ড, নেচার অফ ল্যান্ডলর্ড কি, ওয়েদার ইট ইজ এ প্রাইভেট ল্যান্ডলর্ড অথবা এটা প্রফেশনাল ল্যান্ডলর্ড। আচ্ছা। যদি প্রফেশনাল ল্যান্ডলর্ড হয় সেক্ষেত্রে হয়তো 3 টাইমস যেতে পারে, কিন্তু পার্সোনাল ল্যান্ডলর্ড, সে হয়তো দিস দ্য ফার্স্ট হাউস, এই ধরনের ক্ষেত্রে হয়তো মানে 3 টাইমস পর্যন্ত নাও যেতে পারে, ডিপেন্ডিং অন সার্কামস্টেন্স অফ দ্য ল্যান্ডলর্ড। আচ্ছা, এবার আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি যদি এই বিষয়ে প্র্যাকটিস করেন বা কোর্টে অনেক হিয়ারিং করেছেন, একেবারে মানে রিয়েল লাইফ কোনো যদি এক্সাম্পল আমাদেরকে দেখান তো একটি পজিশনের উপরে বা এভিকশনের উপরে। পজিশনের উপর তো আসলে সেকশন 21 এর উপরে আমরা সবচেয়ে বেশি কেস করেছি, আমরা সেকশন 21 এর সেকশন উপরে। এখন সেকশন 21 এ যে প্রবলেমটা একটা ছিল সেটা হচ্ছে মানে একটা টিক বক্স যদি মিস হতো ওটাতে কিন্তু ল্যান্ডলর্ড রেমেডি পেত না। ঠিক at the সেম টাইম আমরা যখন টেনেন্টের পক্ষে কাজ করি তখনও দেখা যাচ্ছে আমরা ল্যান্ডলর্ডের একটা ফল্ট বের করার জন্য বসে থাকতাম। আচ্ছা, সেটা হচ্ছে ল্যান্ডলর্ড হয়তো গ্যাস সেফটি সার্টিফিকেট প্রতি বছর দিয়েছে, মাঝখানে একটা মিস, হ্যাঁ। তাহলে ল্যান্ডলর্ড কিন্তু নোটিশ ইনভ্যালিড। তাহলে সেক্ষেত্রে আমাদের পক্ষে রেমেডি পাওয়া ইজি হতো। আবার আমাদের কাছে যখন ল্যান্ডলর্ড আসতো সব এভরিথিং কারেক্ট, কিন্তু সে বিগিনিংয়ে কিন্তু কোনো গ্যাস সেফটি সার্টিফিকেট দেয় নাই, সো আমরা আবার সেকশন 21 যেতে পারতাম না। আচ্ছা, আর সেক্ষেত্রে কি করতেন যখন সেকশন 21 যেতে পারতেন না? তখন তো ওইটা কোনো রেমেডি নেই, তখন একমাত্র রেমেডি হচ্ছে টেনেন্ট যদি রেন্ট না দিত, হ্যাঁ হ্যাঁ, তো ওটার জন্য wait রেন্ট আরিয়ারের জন্য আমরা সেকশন 8 যেতাম তখন। হ্যাঁ। কিন্তু তখন সেকশন 8 কিন্তু অন্য গ্রাউন্ডগুলো ছিল, যে ডিলে, তারপরে রেন্ট আরিয়ার। কিন্তু এখন যেরকম রেন্ট আরিয়ারের 3টা গ্রাউন্ড করেছে, একটা হচ্ছে 3 মাসের বেশি রেন্ট বকেয়া আছে কিনা, আর একটা হচ্ছে জেনারেলি রেন্ট বকেয়া আছে কিনা, আর একটা হচ্ছে পারসিস্টেন্ট ডিলে ইন পেইং রেন্ট, সেকশন গ্রাউন্ড 11। সো এখন ওই গ্রাউন্ডগুলোতে আমরা সেকশন 21 আমরা সবসময় ইজি, কারণ সেকশন 21 প্রুভ করতে পারলেই যেতে হতো। বাট এখন রিসেন্টলি আমরা যেটা শুরু করেছি এখন সেটা হচ্ছে ল্যান্ডলর্ড যদি নিজে প্রপার্টিতে ব্যাক করতে চায়, যে গ্রাউন্ডে আমি কয়েকদিন আগেও একটা কেস করেছি, সেটা হচ্ছে ল্যান্ডলর্ডকে শো করতে হবে জেনুইন নিড টু রিটার্ন টু দ্য প্রপার্টি। কিন্তু এখন এই জেনুইন নিডটা প্রুভ করা কিন্তু একটা ইম্পর্টেন্ট, যে আমাকে প্রুভ করতে হবে আমি বর্তমান যে অ্যাকোমোডেশনে আছি হুইচ ইজ নট সাফিসিয়েন্ট, অর যেটা আমার পক্ষে মেনটেন করা সম্ভব হচ্ছে না। সো দেয়ারপর আমাকে আমার প্রপার্টিতে আমি ফেরত যেতে হবে, অথবা আমার হাউস হোল্ড। আমাদের আরেকটা কোয়েশ্চেন নিতে পারি। দর্শক আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমার একটা কোয়েশ্চন, জি যে আমার কোয়েশ্চনটা হলো আপনার আমরা যাদের ইউরোপিয়ান নাগরিক, যাদের 3টা পাসপোর্ট, ধরুন বাংলাদেশ একটা পাসপোর্ট, ইতালিয়ান একটা পাসপোর্ট এবং আপনার ব্রিটিশ পাসপোর্ট আছে, জি এখন এটা কি আইনগতভাবে বৈধ আছে? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে অনেকেই দেখলাম আপনার যেমন ধরুন ইটালিয়ান পাসপোর্ট নিয়ে ইউরোপ যাচ্ছেন, আবার ব্রিটিশ পাসপোর্ট নিয়ে এই দেশে আসছেন, এই দুটোটা কি এটাও কি বৈধ কিনা, এটাই আমার প্রশ্ন আর কি। কোশ্চেনটা নেব ইমিগ্রেশন। ইমিগ্রেশন। দর্শক, আপনি যদি আমাদের আজকের প্রোগ্রামের ক্যাপশন দেখেন, যেখানে হাউজিং, পজিশন এবং এভিকশন নিয়ে কথা হচ্ছে, প্লিজ আপনারা যদি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন করতে চান, আমরা আপনাদের প্রশ্নের আনসার করছি। আর নয়তো আপনাকে ইমিগ্রেশন স্লটের জন্য ওয়েট করতে হবে। আমাদের পরবর্তী এপিসোড আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ। ভাই, যেটা বলছেন যে নোটিস পিরিয়ড, ওখানে যে একটা থাকে যে নোটিস পিরিয়ড 2 মাসের একটা নোটিস পিরিয়ড থাকে, সেই 2 মাস কারেক্ট নোটিস পিরিয়ড হচ্ছে কিনা সেটা কিভাবে চেক করা হয়? 2 মাস, এখন তো 2 মাসের নোটিশ নেই। না, এখন তো নেই, যে আগে যারা এখন হচ্ছে 4 মান্থস নোটিস। কিছু কিছু ক্ষেত্রে 4 উইকস রয়েছে, সেটা হচ্ছে সম্ভবত রেন্ট আরিয়ারের ক্ষেত্রে। বাট আগে যেটা 2 মাসের নোটিশ ছিল সেটা নেই। এখন 2 মাসের নোটিশটা হচ্ছে যদি যখন থেকে তার রেন্টাল যে পিরিয়ডটা, অর্থাৎ সে যদি টেনিস এগ্রিমেন্ট শেষ হয়ে যায়, অবশ্যই ফার্স্ট অফ অল তার ফিক্সড পিরিয়ডটা শেষ হতে হবে।
ফিক্সড পিরিয়ড শেষ হওয়ার পরে যে সময়টা থাকে সেই সময়টা হচ্ছে এটা পিরিয়ডিক হয়ে যায়, এভরি পিরিয়ড, সে মান্থ টু মান্থ রেন্ট। সো আমি যদি সে ফর এক্সাম্পল আমি এভরি 30 তারিখে যদি আমি 1 তারিখে রেন্ট দিই, তার মানে আমার রেন্টাল পিরিয়ড শেষ হচ্ছে 30 তারিখ। সো তার মানে আমাকে নোটিশটা 2 মাসের নোটিশটা এমনভাবে এক্সপায়ার করতে হবে যাতে আমি ফুল টু রেন্টাল পিরিয়ড আমি পাই, 2টা রেন্টাল পিরিয়ড। সেই ডেট যদি আরো বেশি হয়, দীর্ঘায়িত হয়, তাহলে কোনো সমস্যা তো নেই। সেটা সমস্যা না, বাট মিনিমাম 2টা কিন্তু কম হলে সমস্যা, কম হলে সমস্যা। 2টা রেন্টাল পিরিয়ড আমাকে পেতে হবে, 2টো রেন্টাল পিরিয়ড। সো দ্যাট মিনস আমি যদি নোটিশ একটা যেমন আজকে সে ফর এক্সাম্পল আজকে কত আমরা এখানে 11 আজকে 13 জুলাই, আমি এখন যদি নোটিশ দিই তাহলে আমার রেন্ট যদি সে পে করে সে ফর এক্সাম্পল 1st of August রেন্টাল পিরিয়ড, তাহলে আমি 1st of August, 1st of September, 1st of October তাকে বের হতে বলবো, কারণ এখানে একটা ডেট লেখা থাকে, ইউ মাস্ট লিভ দ্য প্রপার্টি অন অর আফটার। তাহলে অন অর আফটার 1st of যদি এটা অগাস্ট হয়, সেপ্টেম্বর, অক্টোবর, 1st of October। তাহলে এখানে তার মানে টোটাল নোটিশের পিরিয়ডটা কিন্তু আমি এখন দিলে 2 মাসেরও বেশি পড়ছে। হ্যাঁ, অর্থাৎ এই দিকে আমি 13 তারিখ থেকে 1 তারিখ এই টাইমটা কাউন্ট হচ্ছে না। হ্যাঁ, কিন্তু এরকম দেওয়া যাবে না যে আমি এখন থেকে একদম 2 মাস হিসাব করে হ্যাঁ, সেটা 13 তারিখ ওঠাও, কারণ ওটা রেন্টাল 2টা ফুল রেন্টাল পিরিয়ডের মধ্যে পড়ছে না ওটা। তাহলে আজকের দিনে যদি আপনার একটা নোটিশ দেওয়া হয়, তাহলে সেটা পড়তে হবে 1st August, 1st September মাস। তারপরে 1st সেপ্টেম্বরের পরে কি 1st অক্টোবরে সেটাই করতে পারবে। 1st অক্টোবরের পরে গিয়ে কোর্টে যাওয়া যাবে, সরাসরি কোর্টে যাওয়া যাবে, কোর্টে ক্লেম ইস্যু করা যাবে, সেটা কারেক্ট নোটিস পিরিয়ড। সেটাই কথা, 2 মান্থস হচ্ছে মিনিমাম, সেটা আগের সেকশন 21। এখন যে 4 মান্থস যে পিরিয়ডটা এসেছে নোটিস পিরিয়ড, সেখানেও কি সেম রুল? পিরিয়ডিক টেনেন্সি 4 মান্থ। এখন তো টোটাল যে টেনেন্সি, নতুন যে টেনেন্সিগুলো এখন আগের মতো ফিক্সড 6 মান্থ 1 ইয়ার ওইভাবে কোনো টেনেন্সি থাকবে না। এখন এগুলো সব হচ্ছে অটো রিনিউয়াল, এভরি টেনেন্সি ইজ এ পিরিয়ডিক টেনেন্সি, নতুন টেনেন্সিগুলো। তাহলে আগে যে শর্ট হোল্ড অ্যাসিওর টেনেন্সি, এখন অ্যাসিওর শর্ট হোল্ড, মানে এগুলো এখন আর ফিক্সড থাকবে না, নো মোর ফিক্সড 6 মান্থ 1 ইয়ার এটা থাকবে না। টেনেন্ট চাইলে 2 মাসের নোটিশ দিয়ে চলে যেতে পারবে। টেনেন্ট যদি চায় সে 2 মাসের নোটিশ দিয়ে চলে যেতে পারবে, যে কোনো ইয়েতে থাকুক। সে যদি আজকে সে এন্টার করলো কোনো একটা প্রপার্টিতে, সে 2 মাসের নোটিশ দিয়ে চলে যাবে। সেটা মনে একটা মিনিমাম সময় রয়েছে। আমি দেখলাম যে ওখানে আছে 12 মান্থসের একটা নোটিশ আছে, যে 12 মান্থস ক্রস করতে হবে, দেন আপনার হচ্ছে 2 মাসের নোটিশ দিয়ে চলে যেতে পারবে। কিন্তু ল্যান্ডলর্ড যদি নোটিশ দিতে হয়, তাহলে ম্যাক্সিমাম সেকশন 8 যে যতগুলি গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডের ক্ষেত্রে তাকে 4 মান্থস নোটিশ দিতে হয়। আমাদের আরও একটা কলার আছেন লাইনে। জি কলার, আসসালামু আলাইকুম। সরি, আমাদের একটা শর্ট ব্রেকে যাব। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম পজিশন, এভিকশন, হাউজিং অ্যাক্টের বিভিন্ন এরিয়া নিয়ে। আপনারা আমাদের সাথেই থাকুন। ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেকে যাচ্ছি, ফিরছি খুব শীঘ্রই। দর্শক, আবারও আমন্ত্রণ আয়ন লিগ্যাল শোতে। আপনারা দেখছেন আয়ন টিভি স্কাই 782। আমরা বিরতির আগে কথা বলছিলাম নোটিস পিরিয়ড নিয়ে। নিউ রেন্টার্স অ্যাক্ট রেন্টার্স রাইটস অ্যাক্ট নামে যে অ্যাক্ট এসেছিল 2025, সেটি নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করছি। যে ভাই, আমরা নোটিস পিরিয়ড নিয়ে কথা বলছিলাম, যে 4 মান্থসের নোটিস, সেই নোটিস পিরিয়ডটা কি ওই যে সেকশন 21-এর যেরকম একটি ছিল যে 2 ফুল রেন্টাল পিরিয়ড পার হতে হবে, সেরকমই কোনো কন্ডিশন আছে কি? সেরকমই তাদেরকে 4 মান্থস নোটিশ দিতে হবে, কিন্তু 4 মান্থস সব ক্ষেত্রে না, কারণ সেকশন 8-এর আন্ডারে হাউজিং অ্যাক্টের মধ্যে অনেকগুলো গ্রাউন্ড রয়েছে। গ্রাউন্ড 1 থেকে 18 পর্যন্ত অনেকগুলো গ্রাউন্ড রয়েছে, 16 পর্যন্ত। তো এর মধ্যে নতুন যে রেন্টার্স রাইট অ্যাক্ট এসেছে, এখানে অনেকগুলো নতুন গ্রাউন্ড অ্যাড করেছে। তবে এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আগে কিন্তু যে সেকশন 8 ছিল, অর্থাৎ রেন্টার্স রাইটস অ্যাক্টের আন্ডারে তো সবগুলো ল্যান্ডলর্ডদেরকে প্রোটেকশন দিয়েছে, সরি টেনেন্টকে। কিন্তু ল্যান্ডলর্ডের জন্য একটা ভালো যোগ করেছে, সেটা হচ্ছে সেল অফ দ্য প্রপার্টি, যেটা আগে ওইভাবে এক্সপ্লিসিটলি ছিল না। 1A গ্রাউন্ড 1A
অর্থাৎ ল্যান্ডলর্ড যদি প্রপার্টিটা জেনুইনলি সেল করতে চায় তাহলে সেই ক্ষেত্রে তাকে ওই প্রপার্টিটা সেল করতে চাইলে সে যদি প্রপারলি জেনুইনলি যদি সেল করতে চায় ওই গ্রাউন্ডে টেনেন্টকে এভিট করতে পারবে। তবে সেই ক্ষেত্রে নতুন আইনে কিন্তু ক্লজও যুক্ত করেছে, অর্থাৎ কেউ যদি সেল করতে চায় এবং পরবর্তীতে যদি সে কোর্টের অর্ডার নিয়ে পজিশন পেয়ে যায়, সে নেক্সট 1 ইয়ার এটা ভাড়া দিতে পারবে না। শুধু কেউ আচ্ছা, হ্যাঁ, কেউ যাতে এটাকে অ্যাবিউজ না করতে পারে ওটার প্রোটেকশন। অর্থাৎ আমি বিক্রি করে দিব বলে কোনো রকমের প্রপার্টিটা টেনেন্ট থেকে নিয়ে নিলাম, কিন্তু পরে আসলে আমি এটা ভাড়া দিলাম, ওটা করা যাবে না। কিন্তু 1 বছর শুধু সেই লিমিটেশনটা 1 বছর, তারপর ওই 1 বছর কিন্তু সে ভাড়া দিতে পারবে না। আচ্ছা, তো এটা হচ্ছে এক ধরনের প্রোটেকশন, Protection. ল্যান্ডলর্ড যাতে গ্রাউন্ড 1 এটাকে কি করতে না পারে, অ্যাবিউজ করতে না না পারে। পারে। আচ্ছা, চমৎকার। তো সেই কারণে এখন সেকশন 8 এর ভিতরে কিন্তু অনেকগুলো গ্রাউন্ড রয়েছে, সেই গ্রাউন্ডগুলো জাস্টিফিকেশন করতে হবে। এর ভিতরে কিছু হচ্ছে ম্যান্ডেটরি গ্রাউন্ড, কিছু রয়েছে ডিসক্রিশনারি গ্রাউন্ড। সো ম্যান্ডেটরি গ্রাউন্ডের ক্ষেত্রে এটা অনেকটা সেকশন 21 এর মতো, যদি ম্যান্ডেটরি গ্রাউন্ডগুলো যদি প্রুভ করা যায় তাহলে সেই ক্ষেত্রে কোর্ট মাস্ট হ্যাভ টু গিভ অর্ডার। আর ডিসক্রিশনারি গ্রাউন্ড হলে যদিও গ্রাউন্ডটা এক্সিস্ট করে কিন্তু জাজ দিবে কি দিবে না সেটা জাজের ডিসক্রিপশন। আচ্ছা, সো যেমন গ্রাউন্ড 1 যেটা সেটা হচ্ছে ল্যান্ডলর্ড অকুপাই করবে। তো এখন ল্যান্ডলর্ড যদি তার রিয়েল নিডটা এস্টাবলিশ করতে পারে এবং গ্রাউন্ড 1 অনেকগুলো কন্ডিশন রয়েছে, সো সেই কন্ডিশনগুলো যদি মিট করা যায় তাহলে সেক্ষেত্রে কোর্ট মাস্ট হ্যাভ টু গিভ দ্য অর্ডার। এবং এটা আগে ছিল 2 মান্থস নোটিশ, এখন হচ্ছে 4 মান্থস নোটিশ। সো সেই ক্ষেত্রে ল্যান্ডলর্ড, এখানে একটা জিনিস জানা দরকার ল্যান্ডলর্ডদের জন্য, যারা ল্যান্ডলর্ড তাদের যে টেনেন্সি এগ্রিমেন্ট করবে, এই টেনেন্সি এগ্রিমেন্টে যদি ল্যান্ডলর্ড এখন থেকে যদি ল্যান্ডলর্ডরা এটা এই ব্যাপারে যদি একটু কশাস না হয়, অর্থাৎ নতুন যে ল্যান্ডলর্ড এগ্রিমেন্টগুলো করবে সেখানে ল্যান্ডলর্ড যদি কখনো কোনো প্রপার্টি নিজে থাকার কারণে বা নিজের হাউস হোল্ড, দ্যাট ইনক্লুডস তার ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, ওয়াইফ হইতে পারে, তারা যদি ওই প্রপার্টিতে থাকার জন্য প্রপার্টির রিটার্ন চায়, এই গ্রাউন্ডটা টেনেন্সি এগ্রিমেন্টের শুরুতে বলে দিতে হবে। অর্থাৎ সে যখন টেনেন্সি এগ্রিমেন্ট করবে সেখানেই বলে দিতে হবে যে ল্যান্ডলর্ড মে রিকভার দ্য প্রপার্টি অন দিস গ্রাউন্ড, সো দ্যাট এটা কিন্তু প্রায়র আর অ্যাডভান্স নোটিশ টু দ্য টেনেন্ট দিতে হবে। সিম্পলি বললে হবে না যে আমার প্রপার্টির দরকার আমি চলে আসবো। আচ্ছা, তো একটা প্রায়র নোটিশ একটা রিকোয়ারমেন্ট রয়েছে। সো ল্যান্ডলর্ড এখন থেকে যে নতুন এগ্রিমেন্ট, গভর্নমেন্ট কিছু টেমপ্লেটও দিয়েছে অনলাইনে, তো এখন যারা এগ্রিমেন্ট করবে হাউজিং ল্যান্ডলর্ডরা তারা কিন্তু নতুন টেমপ্লেটটা ফলো করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে গ্রাউন্ড 1 এর জন্য। হ্যাঁ, আর গ্রাউন্ড 1 এ হচ্ছে ল্যান্ডলর্ড যদি সেল অফ দ্য প্রপার্টিটা সেল করতে চায় তাহলে হচ্ছে গ্রাউন্ড 1A। সেক্ষেত্রে আরও কিছু গ্রাউন্ড রয়েছে, সবগুলো তো আমার মুখস্থ নেই। আর এর ভিতরে অন্যতম একটা ম্যান্ডেটরি গ্রাউন্ড হচ্ছে যে রেন্ট আরিয়ার। কিন্তু রেন্ট আরিয়ার কিন্তু এখানে 2-3টা ভাগ রয়েছে। একটা হচ্ছে সিরিয়াস রেন্ট আরিয়ার। সো হোয়াট ইজ সিরিয়াস রেন্ট আরিয়ার, সেটা হচ্ছে গ্রাউন্ড 8। নতুন আইনে এই রেন্ট আরিয়ারটাকে মিনিমাম রেন্ট আরিয়ার অ্যামাউন্ট হইতে হবে, এটা হচ্ছে 13 উইকস অর 3 মান্থস। যদি এটা মান্থলি হয় তাহলে হচ্ছে 3 মান্থস, আর এটা যদি উইকলি রেন্ট হয় 13 উইকসের রেন্ট বকেয়া হতে হবে। যদি 13 উইকস অথবা 3 মান্থসের রেন্ট যদি বকেয়া হয় দেন সেকশন 8 এটা সিরিয়াস রেন্ট আরিয়ার গ্রাউন্ড ট্রিগার করবে। সো এবং সেই ক্ষেত্রে নোটিশ পিরিয়ড হচ্ছে 4 উইকস। সেক্ষেত্রে একটি কোয়েশ্চেন আছে, কারো যদি রেন্ট ইনক্রিজ করার জন্য একটি নোটিশ চায় টেনেন্টের কাছে, কিন্তু সেই টেনেন্ট সে ইনক্রিজ অ্যামাউন্টটা দিতে রাজি হয় না, সে আগের যে রেন্টটা সেটাই সে দিয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি নোটিশ পিরিয়ড পার হওয়ার পরে? সেটা আলাদা জিনিস। রেন্ট ইনক্রিজ যেটা সেটা অলওয়েজ ওপেন ফর দ্য ল্যান্ডলর্ড, এবং আগেও ছিল। সো ল্যান্ডলর্ড যেটা করতো যে আমাদের সমস্যা হচ্ছে লিগ্যাল নলেজের অভাব বা সলিসিটার থেকে প্রপারলি অ্যাডভাইস না নিয়ে নিজেরা করে, এবং এটার কারণে রেন্ট ইনক্রিজ আমি যদি ল্যান্ডলর্ডের পক্ষে, যেহেতু আমরা দুই পক্ষেই করি, সো ল্যান্ডলর্ডের পক্ষে যদি বলি, ল্যান্ডলর্ড যেটা করতো বেশিরভাগ ক্ষেত্রে একটা লেটার দিয়ে তুমি নেক্সট মান্থ থেকে আমাকে রেন্ট বাড়াই দিবা, দ্যাটস নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে আন্ডার দ্য হাউজিং অ্যাক্ট। সো সেকশন 13 একটা রেন্ট ইনক্রিজ নোটিশ রয়েছে ছিল। সো ল্যান্ডলর্ডের প্রপার ওয়ে হচ্ছে ল্যান্ডলর্ড সেকশন 13
র্যান্ট ইনক্রিজ নোটিশটা দিতে হতো, এবং এই র্যান্ট ইনক্রিজ নোটিশ যখন দিবে, দেওয়ার পর 2 উইক্সের মধ্যে টেনেন্ট অবজেকশন দিতে হতো। টেনেন্ট যদি ওই অবজেকশনটা না দেয়, এবং সেই অবজেকশনটা কোথায়, র্যান্ট ট্রাইব্যুনাল, এখানে ইমিগ্রেশন ট্রাইব্যুনালের মতো একটা র্যান্ট ট্রাইব্যুনাল আছে, সেই র্যান্ট ট্রাইব্যুনালে ওই অবজেকশনটা দিতে হবে যে আমি ল্যান্ডলর্ডের এই র্যান্টটা মানি না। আচ্ছা, তখন এটা ট্রাইব্যুনাল ফিক্সড করবে যে মার্কেট ভ্যালুয়েশন কত। কিন্তু আমাদের ক্ষেত্রে বেশিরভাগ আমরা যে কেসগুলো পাই, ল্যান্ডলর্ড হঠাৎ করে একটা লেটার দিয়ে দেবে, একটা ইমেল করে দেবে, একটা টেক্সট করে দেয়, তুমি আমাকে নেক্সট মান্থ থেকে এত টাকা রেন্ট দিতে হবে, অথবা একটা নতুন একটা টেনেন্সি এগ্রিমেন্ট করে ওখানে লিখে দেয়। কারণ সেটা তো আমি সাইন না করলে সেটা সাইন না করলে সেটা তো হয়ে যাচ্ছে, ভ্যালিডিটি পাচ্ছে না। হ্যাঁ, সো প্রপার হচ্ছে সেকশন 13 র্যান্ট ইনক্রিজ নোটিশ দেওয়া। নোটিশ দেয়া, এবং র্যান্ট ইনক্রিজ যদি নোটিশ দেয়, তাহলে সেই ক্ষেত্রে টেনেন্ট যদি ট্রাইব্যুনালে না যায়, টেনেন্ট ইজ বাউন্ড বাই দ্যাট রেন্ট। এটা কিন্তু অনেকেই জানে না। আচ্ছা, সো এখন এটা ছিল এই নতুন আইনের আগে। হ্যাঁ, নতুন আইনের আগে আমি নিজে অনেককে আসলে সেকশন 13 র্যান্ট ইনক্রিজ নোটিশ দিয়েছি। আর এখন নতুন আইনের আন্ডারে যেটা, নতুন আইনের আন্ডারও দেওয়া যাবে, তবে নতুন আইনের আন্ডারে কিছু লিমিটেশন দিয়েছে যে সর্বোচ্চ কত পার্সেন্ট বাড়াইতে পারবে, বছরে অনলি ওয়ান্স ইন এ ইয়ার বাড়াইতে পারবে। একই সেকশন 13 নোটিশের মাধ্যমে বাড়াইতে পারবে, ওয়ান্স ইন ইয়ার বাড়াইতে পারবে, এবং কত বাড়াতে পারবে সেটাও বলা সেটা আছে, ম্যাক্সিমাম কত বাড়াতে পারবে। হ্যাঁ, সো সেটাও এবার লিমিটেশন আছে। আরেকটা জিনিস হচ্ছে র্যান্ট ইনক্রিজ নোটিশ দেওয়ার আগে কমপ্লায়েন্স গুলো করতে হবে, অর্থাৎ সেকশন 21-এর মতো যে কমপ্লায়েন্সগুলো, অর্থাৎ গ্যাস সেফটি সার্টিফিকেট, EICR, যে ওই যে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন সার্টিফিকেট, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন সার্টিফিকেট, EICR, সো এই যে সার্টিফিকেটগুলো, এগুলো কিন্তু আপ টু ডেট থাকতে হবে সেকশন 13 নোটিশ দেওয়ার আগে। হ্যাঁ, লাইক সেকশন 21 নোটিশ দেওয়ার আগে যেরকম, অর্থাৎ কমপ্লায়েন্সগুলো যদি ডান থাকে, তাহলে সেকশন 13 নোটিশ দিয়ে র্যান্ট ইনক্রিজ এখনও করা যাবে, তবে সেই র্যান্ট ইনক্রিজের লিমিটেশন হচ্ছে আনলিমিটেড করতে পারবে না, এবং বছরে একবার, এবং সেই ক্ষেত্রে না হলে মার্কেট ভ্যালুয়েশন অ্যাসেস করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যে রেন্ট রিভিউর একটি ক্লজ থাকে সবসময় বিভিন্ন ইয়ের মধ্যে, এগ্রিমেন্টের মধ্যে, তাহলে সেই ক্লজের আর কোনো মিনিং থাকলো না, এখন আর শুধুমাত্র স্ট্যাটিউটরি এটা গ্রাউন্ড করে দিয়েছে। আচ্ছা, যে এবং এটার প্রসেসও নতুন আইনের মধ্যে রয়েছে। ওকে। একটি প্রাসঙ্গিক একটি কোয়েশ্চেন, যে একজন টেনেন্ট একটা প্রপার্টিতে কয়েক বছর থাকতেই পারেন, প্রথম যে তার এগ্রিমেন্টটা থাকে, সেই এগ্রিমেন্টটা যখন টার্মটা এক্সপায়ার্ড হয়ে যায় এবং নতুন কোনো এগ্রিমেন্ট না পাওয়া পর্যন্ত সেটা অটোমেটিক রোল করতে থাকে। কয়েক বছর পর দেখা গেল তাকে সেই টার্মসে তাকে নতুন আরেকটা এগ্রিমেন্ট দেওয়া হলো, তাহলে এই দুটো এগ্রিমেন্টের মধ্যে কোন এগ্রিমেন্টটা আসলে কোর্টে সাবমিট করতে হয়? স্টার্ট হবে ফার্স্ট এগ্রিমেন্টটা, আর সেকেন্ড এগ্রিমেন্টটা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ওটা আসে। কারণ কোর্টের মধ্যে কিন্তু যখন সেকশন 21-এ কিন্তু লেখা থাকে যে সাবসিকুয়েন্ট এগ্রিমেন্টগুলো দিতে হয়, এটার সাথে আসবে। আরেকটা বেসিক্যালি প্রথম এগ্রিমেন্টটা মেইন ইম্পর্টেন্ট, যে টেনেন্টস মুভ ইন ডেট, কারণ সেটার উপর বেসিস করেই তো তার টেনেন্সি শুরু হয়েছে ওই প্রপার্টি। আপনি বলছিলেন যে সেকশন 13 আপনি অনেক ইস্যু করেছেন বা সার্ভ করেছেন টেনেন্টকে, একজন সলিসিটর হিসেবে সেটা করা যায়, আবার এজেন্টও সেই কাজটা করতে পারে, ল্যান্ডলর্ড নিজেও করতে পারে, কিন্তু যেহেতু অনেক সময় কমপ্লায়েন্সের ডেটগুলো ঠিক মতো দিতে হবে, টাইমিংটা ঠিক মতো, নোটিশ পিরিয়ড যেটা সেটা 4 মান্থের কম দেয়, তাহলে হবে না। এই জিনিসগুলোর জন্য হয়তো সেটা লাই করে কোনো সলিসিটর অথবা এজেন্টের মাধ্যমে, আর কেউ যদি নিজে করতে পারে, এজেন্টরা করতে পারে, এজেন্ট যদি করতে পারে, তাহলে সেক্ষেত্রে যদি এজেন্ট যদি কোনো ভুল করে থাকে সেকশন 21 নোটিসে, তাহলে নোটিশ আবার ইনভ্যালিড হয়ে গেলে আবার শুরু করতে হবে। এখন তো সেকশন 21 আর দেওয়া সেটা এখন ওই যে 4 মান্থসের যে নোটিশগুলোর কথা বলছি, তাহলে সেক্ষেত্রে আবার দিতে পারবে, সেখানে সমস্যা নেই, কিন্তু এটা ডিলে হয়ে যাবে, সেটাই হচ্ছে একমাত্র একটা ইনকনভিনিয়েন্স হয়ে গেল। কিন্তু সেই ক্ষেত্রে যে ল্যান্ডলর্ড যে গ্রাউন্ডে রিকভার করতে পারবে, কারণ এখানে বাকি যে গ্রাউন্ডগুলো যেমন ব্রিচ অফ কন্ট্রাক্ট, নুইসেন্স, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, এটা সম্ভবত ম্যান্ডেটরি গ্রাউন্ড। হ্যাঁ, সো বাট ম্যান্ডেটরি ছাড়া ডিসকাশনের যেগুলো নর্মাল ব্রিচ অফ কন্ট্রাক্ট, যে আমার 2 জনের জায়গায় 5 জন থাকছে, হ্যাঁ, বা এটা একটু নষ্ট করছে, যে জিনিসগুলো নর্মালি রেমেডি করা সম্ভব, সেগুলো সব ডিসকাশনারি
গ্রাউন্ডে ফেলা হয়েছে। এখানে ডিসক্রিপশনে বলা হচ্ছে যে জাজ যদি চায় তাহলে তাকে পজিশন অর্ডার দিতেও পারে, নাও দিতে পারে। আর ম্যান্ডেটরি বলা হচ্ছে জাজ অবশ্যই দিতে বাধ্য যদি কমপ্লায়েন্স গুলো গ্রাউন্ড গুলো যদি প্রুভ করা Prove করা যায় যায়, হ্যাঁ। তাহলে জাজ অবশ্যই দিতে হবে। কিন্তু ডিসকাশনারিতে যেমন কেউ বললো যে সে প্রায় সময় র্যান্ট বকেয়া করে, এখন সে এক্সপ্লেন করলো কেন র্যান্ট বকেয়া করে, এবং এখন থেকে ইন ফিউচার সে কোর্টে গিয়ে বললো যে আমার এখন থেকে আর র্যান্ট বকেয়া হবে না, আমার একটা পার্সোনাল সার্কামস্টেন্স ছিল যার কারণে গত 8 মাস বা 9 মান্থে আমি রেন্ট টাইমলি দিতে পারিনি, বাট এখন থেকে আর আমার রেন্ট বকেয়া হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে জাজ কী করবে? সেক্ষেত্রে জাজ দিবে না। ইফ দ্য জাজ ইজ হ্যাপি উইথ দ্য এক্সপ্লেনেশন অফ দ্য টেনেন্ট, তাহলে জাজ হয়তো পজিশন অর্ডার দিবে না, যদিও সে লেট, কিন্তু জাজ হয়তো পজিশন অর্ডার দিবে না, কারণ ওটা তো জাজের ডিসক্রিপশন। যদি সে মানে 8 মাস, আপনি যেটা বললেন আরেকটু যদি একটু এক্সপ্লেইন করতেন জিনিসটা, যে 8 মাসের সে ভাড়াটা দিল না, কিন্তু সে বললো যে আমি দিতে পারি না, আমার পার্সোনাল সার্কামস্টেন্স ছিল, বাট এখন আমি এখন থেকে রেন্ট বকেয়া হলো তো সে ম্যান্ডেটরি চলে গেল, কিন্তু সিরিয়াস গ্রাউন্ড সেকশন গ্রাউন্ড 8 এ চলে গেল। আচ্ছা, কিন্তু আমি বললাম 8 মাস ধরে কোনো মাসে 10 তারিখ, কোনো মাসে 15 তারিখ, আচ্ছা, 20 তারিখ, হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ পারসিস্টেন্টলি লেট, হ্যাঁ, কিন্তু সে যদি পারসিস্টেন্ট লেটে এক্সপ্লেনেশন দেয়, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে তো রেন্ট পে করেছে, হ্যাঁ, হয়তো ল্যান্ডলর্ডের কিছু প্রবলেম হয়েছে টাইমলি না দেওয়ার কারণে, কিন্তু সেও এক্সপ্লেনেশন দিল সে কেন লেট করেছে, তো সেক্ষেত্রে জাজ এজ এ পাওয়ার টু অ্যাপ্লাই দ্য ডিসক্রিপশন। আচ্ছা, সে অনেক ধন্যবাদ। এখানে আমারও একটা সিনারিও হচ্ছে এরকম, আমরা লন্ডনে দেখি বেশিরভাগ সময় যে কেউ একটি রুম ভাড়া নিলেন, সেই একটা বাসা ভাড়া নিলেন, হয়তো 1 বেডরুম ফ্ল্যাট, সে তার ড্রয়িং রুমটা নিজের জন্য রাখছেন আর বেডরুমটা সে ভাড়া দিয়ে দিচ্ছেন। হঠাৎ করে তার মনে হলো যে ওই টেনেন্টকে উনি চান না, তো এখন উনি কি আসলে টেনেন্ট আন্ডারে পড়েন কিনা, বা চাইলেই কি হুট করে এরকম কাউকে না বলে দেওয়া যায় কিনা? অর্থাৎ সেই ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে সে তো টেনেন্ট না, আচ্ছা, ওটা লাইসেন্সই বলা সে যেতে পারে। হচ্ছে লজার। হ্যাঁ, সো বিং এ লজার, সে হচ্ছে একজন লাইসেন্স, সে সিম্পলি তাকে লাইসেন্স দেওয়া হয়েছে টু অকুপাই দ্য প্রপার্টি। হ্যাঁ, সেই ক্ষেত্রে তো সে এই যে প্রোটেকশন, হ্যাঁ, এই প্রোটেকশনগুলো তার এই যে হাউজিং অ্যাক্টের যে প্রোটেকশন সেটা পাবে না, বাট সে যে যে আলাদা একটা অ্যাক্ট রয়েছে সম্ভবত 1947-এর প্রোটেকশন ফ্রম এভিকশন হ্যারাসমেন্ট যে অ্যাক্ট, অর্থাৎ তাকে হ্যারাস করা যাবে না। সে যদিও টিনেন না, সে বিং এ লাইসেন্সি, কিন্তু লাইসেন্সকে তাকে মিনিমাম প্রোটেকশন যে অ্যাক্ট দিয়েছে তাকে সেটা দিতে হবে। এখন আমি যদি জোর করে তাকে ধাক্কায় বের করে দিই, পুশ করে বের করে দিই, বা ফোর্সফুলি বের করে দিই, যেটা আনলফুল, সেই ক্ষেত্রে আবার তাকে এটা ক্রিমিনাল অফেন্স হতে পারে। বাট তাকে যদি মিনিমাম নোটিশ যেটা, সে ফর এক্সাম্পল সে হয়তো বাসায় এভরি 2 উইক্সে নোটিশ, সে এভরি 2 উইক্স সে ওই বাসায় থাকে, সে তার সাথে কোনো এগ্রিমেন্টও নেই, কিন্তু সে ল্যান্ডলর্ডের একজন লজার অথবা নর্মাল লাইসেন্সি, তাহলে ল্যান্ডলর্ড তাকে সিম্পলি একটা ইমেল অথবা একটা টেক্সট মেসেজ অথবা একটা লেটার দিয়ে যে ঠিক আছে তুমি নেক্সট 2 উইক্স পরে আমার বাসায় থাকবে না, এবং এরপরে যদি না যায় তাহলে ল্যান্ডলর্ড যদি তার লকও চেঞ্জ করে, এবং তাহলে সেক্ষেত্রে তো ওই টেনেন্টের কোনো রাইট নেই প্রপার্টিতে, কারণ ল্যান্ডলর্ড ইজ অকুপাইং দ্য প্রপার্টি। ল্যান্ডলর্ড যদি প্রপার্টিতে অকুপাই করে তাহলে টেনেন্ট তো সেখানে টেনেন্ট তো ইজ নট এ টেনেন্ট, তার স্ট্যাটাস টেনেন্ট না, তার স্ট্যাটাস হচ্ছে লজার। সো লজারকে বের করার জন্য তো 2 মান্থসের নোটিশ বা হাউজিং একটা কোনো কমপ্লায়েন্স পড়ে না। আচ্ছা, কারণ টেনেন্ট যদি যেতে না চায়, আমার কোয়েশ্চেনটা ছিল, যেতে না চাইলে তো সে লক চেঞ্জ করতে পারে, লক চেঞ্জ করে দেওয়া, লক চেঞ্জ করে দিয়ে, যেটা আমরা দেখি যে টেনেন্টের ক্ষেত্রে যাদের টেনেন্ট স্ট্যাটাস রয়েছে ক্রিমিনাল উল্টা ল্যান্ডলর্ড ক্রিমিনাল অফেন্স। আচ্ছা, একটা টেনেন্টের ক্ষেত্রে ল্যান্ডলর্ড যদি টেনেন্টকে বের করার জন্য লক চেঞ্জ করে সেটা ক্রিমিনাল অফেন্স, কারণ সে কোর্টে যেতে পারবে এবং ইনজেকশন চাইতে পারবে। কিন্তু একজন লজার যদি সে লজার হয় তাহলে কোর্টে তো সে কোনো রেমেডি পাবে না, কারণ সে জানেই সে ল্যান্ডলর্ডের সাথে প্রপার্টিটা শেয়ার করতেছে। যদি ল্যান্ডলর্ড ওই প্রপার্টিতে থাকে, ওই প্রপার্টিতে যদি ল্যান্ডলর্ড না থাকে, তাহলে ল্যান্ডলর্ড যদি না থাকে তাহলে তো সেটা তো লজার হয় না, তখন সে টেনেন্ট হয়ে যায়। সে টেনেন্ট এগ্রিমেন্ট না থাকলেও সেটা ডিপেন্ড করবে সার্কামস্ট্যান্সের উপর। যেমন ওইটাও টেনেন্ট না, যে এইচএমও যে প্রপার্টিগুলো, এইচএমও ল্যান্ডলর্ড যদি নিজের কন্ট্রোলে থাকে, ল্যান্ডলর্ডের কাছে যদি প্রপার্টির প্রত্যেকটা রুমের কন্ট্রোল থাকে, ল্যান্ডলর্ড ম্যানেজ এভরিথিং, এবং এনি টাইম ল্যান্ডলর্ড হ্যাজ অ্যাক্সেস টু দ্য প্রপার্টি, কারণ সেক্ষেত্রে তো যে ল অ্যাপ্লাই করবে যে ওয়েদার ইট ইজ এ ল্যান্ডলর্ড, ওয়েদার সে টেনেন্ট অর ওয়েদার সে লাইসেন্সি, কারণ এখানে কতগুলো ডেফিনেশনের ব্যাপার আছে। ওয়েদার দ্য ল্যান্ডলর্ড হ্যাজ এক্সক্লুসিভ অকুপেশন
টু দ্য প্রপার্টি। আর যদি টেনেন্টের এক্সক্লুসিভ অকুপেশন না থাকে, যেমন এই ধরনের বিল্ডিংগুলো আমরা এখন যে স্টুডিওতে আছি, এই স্টুডিওগুলো যদি এটা একটা সার্ভিস অফিস, ইজ কন্ট্রোল বাই দ্য ল্যান্ডলর্ড। সো এখানে কিন্তু ওদের কাছে চাবিও থাকে। সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এই টাইপের যে সার্ভিস অফিসগুলো, এগুলো কিন্তু যদিও এটা কমার্শিয়াল, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তো সেই ক্ষেত্রে ল্যান্ডলর্ডের কিন্তু রাইট আছে, অর্থাৎ টেনেন্টের কিন্তু এক্সক্লুসিভ অকুপেশন নেই। সো কোনো প্রপার্টি যদি ল্যান্ডলর্ড HMO কন্ট্রোল করে এবং সেই ক্ষেত্রে যদি টেনেন্টের এক্সক্লুসিভ কোনো কন্ট্রোল না থাকে, ল্যান্ডলর্ড যদি বলে যে ঠিক আছে আমি এভরিডে আমার রুম ক্লিনার দিয়ে আমি রুম ক্লিন করছি এবং আমার কাছে একটা চাবিও আছে প্রথম থেকে, টেনেন্ট নোজ ইট, দ্যাট মিনস টেনেন্ট ডাজ নট হ্যাভ এক্সক্লুসিভ অকুপেশন। সেক্ষেত্রে তো তাকে মিনিমাম নোটিশ দিয়ে বের করা যাবে। কিন্তু আমাদের ইউকেতে, ইংল্যান্ডে আমরা দেখি যে বেশিরভাগ বাড়ি যারা ভাড়া নেন, প্রাইভেটলি বলেন বা কাউন্সিল বলেন, চাবি কিন্তু ল্যান্ডলর্ডের কাছে থাকে অথবা এজেন্টের কাছে থাকে, অর্থাৎ কোনো টেনেন্টই তার এক্সক্লুসিভ কোনো অকুপেশন বা পজিশন যেটা বলেন সেটা থাকে না। টেনেন্ট সেটা ঠিক না, ল্যান্ডলর্ডের কাছে থাকে, ল্যান্ডলর্ডের কাছে একটা স্পেয়ার কি থাকতে পারে, কিন্তু এটা মানে এটা না যে ল্যান্ডলর্ড যখন খুশি এন্ট্রিটা করবে আসতে পারবে। আচ্ছা, তার কাছে তো একটা স্পেয়ার কি থাকতে পারে, দুইটা প্রপার্টির একটা কি তার কাছে, একটা টেনেন্টের কাছে। বাট তার দ্য মেকানিজম ইজ দ্য লিগ্যাল টেস্ট হচ্ছে যে কন্ট্রোল মেকানিজম, যে ল্যান্ডলর্ডের এখানে কন্ট্রোল একটা হচ্ছে প্রপার এগ্রিমেন্ট থাকলে তো এটা কোনো কোশ্চেনই আসে না, কিন্তু প্রপার এগ্রিমেন্ট যদি না থাকে তাহলে তো কন্ট্রোলের উপর ডিপেন্ড করবে। ল্যান্ডলর্ড যদি প্রত্যেকদিন ওই প্রপার্টিতে আসে, প্রত্যেকদিন তার লোক নিয়ে আসে, প্রত্যেকদিন যখন খুশি তখন আসে, তার মানে তো টেনেন্টও জানে যে ল্যান্ডলর্ডের এই রাইটটা আছে, আচ্টা, তাহলে সেটা টেনেন্সি না। সো এটা ডিপেন্ড করবে যে ডেফিনিশনের উপরে, নেচার অফ অকুপেশন, নেচার অফ অকুপেশন, যে কন্ট্রোলিংটা কি সেটার উপর। আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই, আপনি যদি আমার দর্শকদেরকে বলতেন টেনেন্টদের উদ্দেশ্যে এবং ল্যান্ডলর্ডদের উদ্দেশ্যে আসলে কী ধরনের কমপ্লায়েন্সের প্রতি একটু কেয়ারফুল থাকা উচিত আর কী করণীয়, যাতে পিসফুল একটা পজিশনও হয় বা পিসফুল একটা মানে এভিকশনও হয়। টেনেন্টের ক্ষেত্রে তো যদি আমি টেনেন্টের সাইডে প্রথমে বলি যে সেকশন 21 অ্যাবলিশ করার পরে এখন আসলে টেনেন্টকে বের করা খুবই টাফ, ইন দ্য সেন্স যদি টেনেন্ট রেন্ট আরিয়ার না করে এবং টেনেন্ট যদি টেনেন্সি এগ্রিমেন্টে কোনো ব্রিচ না করে, তাহলে এবং সে যদি ইনক্রিজ রেন্ট যেটা আছে সেটাও যদি দিয়ে দেয়, অফকোর্স ইনক্রিজ রেন্টটা সে অ্যাগ্রি হতে হবে, অ্যাগ্রি না হলে সে ট্রাইব্যুনালে যেতে হবে। সে যদি ইনক্রিজ রেন্ট অ্যাগ্রি না হয় তাহলে তাকে রেন্ট ট্রাইব্যুনালে যেতে হবে। তো সেক্ষেত্রে এখন আসলে ল্যান্ডলর্ডদের প্রোটেকশন, টেনেন্টদের প্রোটেকশন অনেক হাই। অন দ্য আদার হ্যান্ড ল্যান্ডলর্ড কিছুটা ভালনারেবল পজিশন ইন দ্য সেন্স যে পার্টিকুলার কয়েকটা গ্রাউন্ড ছাড়া সে আগের মতো নো ফল্ট রিজন দিয়ে বের করতে পারবে না। সো সেক্ষেত্রে পার্টিকুলার রিজন তো আমি বললামই, রেন্ট আরিয়ার বা ল্যান্ডলর্ড অকুপাই করবে, অথবা অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, অথবা মর্টগেজ যে ল্যান্ডলর্ড মর্টগেজ যে কোম্পানি তারা চাচ্ছে প্রপার্টিটা ব্যাক করতে, এই ধরনের ছাড়া বাকিগুলোতে তো সহজে ব্যাক করা যাবে না। তো সেক্ষেত্রে এটা ল্যান্ডলর্ডের জন্য কিছুটা টাফ। আর টেনেন্টের জন্য অ্যাজ সুন অ্যাজ টেনেন্ট এভরিথিং কমপ্লাই করে এগ্রিমেন্ট অনুযায়ী, তাহলে টেনেন্ট সহজে বেরোবার কোনো স্কোপ নেই, অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট যে ল্যান্ডলর্ড নিজে প্রপার্টিতে ব্যাক করবে আর সিরিয়াস রেন্ট আরিয়ার আছে, অথবা ল্যান্ডলর্ড যদি প্রপার্টিটা সেল করতে চায় এবং জেনুইনলি সেল করতে হবে, এই ধরনের কয়েকটা গ্রাউন্ড ছাড়া এটা টাফ। আমরা প্রোগ্রামের মাঝখানে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে ডিভোর্সের একটা বিষয় নিয়ে, যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স, এই প্রপার্টিতে হাজব্যান্ড ব্যাক করতে চায়, যেহেতু হাজব্যান্ডের নাম আছে এই প্রপার্টিতে, জয়েন্ট প্রপার্টি, সেই ক্ষেত্রে টেনেন্ট নোটিশ দেওয়ার পরেও সেখান থেকে সেই প্রপার্টি সে লিভ করছে না, তাহলে সেই ক্ষেত্রে 21 নোটিশ দেওয়া হয়ে গেছে, 21 নোটিসের পিরিয়ডও শেষ হয়ে গেছে, এখন একমাত্র রেমিডি কি জাস্ট কোর্টে নিয়ে যাওয়া পজিশন। নোটিশ যদি ভ্যালিড নোটিশ যদি সার্ভ করা হয়ে যায়, নোটিশটা যদি ভ্যালিড হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে কোর্টে যেতে হবে এটার জন্য। আর যদি দেখা যায় যে না এটা তো এভাবে হবে না, তাহলে সেই ক্ষেত্রে আলটিমেটলি তাদের ডিসিশন কী সেটা তো ডিপেন্ড করবে তাদের হাজব্যান্ড ওয়াইফ এই প্রপার্টিটা কী করতে যাচ্ছে তারা, কারণ এখানে তো দুইজন জয়েন্ট ওনার, কিন্তু সেক্ষেত্রে তারা ইন ফিউচার এই প্রপার্টিটার ডিভিশন নিয়ে কী করতে যাচ্ছে সেটা তো একটা বিষয়। কারণ তাদেরকে তো ফিনান্সিয়াল ক্লেমে তারা যদি একটা হচ্ছে তারা যদি মিউচুয়ালি প্রপার্টিটা ডিস্ট্রিবিউট করে তাহলে তো বিক্রি করতে হবে, তো বিক্রি করতে গেলে তো তারা জয়েন্টলি
সেল গ্রাউন্ডে যেতে পারছে যে আমরা প্রপার্টি বিক্রি করে ফেলবো, কারণ যেহেতু আমাদের এটা একটা জেনুইন গ্রাউন্ড, যেহেতু আমাদের ডিভোর্স হয়ে গেছে সেহেতু আমরা দুইজন জয়েন্টলি ডিসিশন নিলাম যে আমরা এই প্রপার্টি বিক্রি করব, তাহলে সেক্ষেত্রে কোর্টে গেলেও তো সে পাবে তাদের আরেকটা গ্রাউন্ড তৈরি হয়ে গেছে আরেকটা যে টু সেল দ্য প্রপার্টি to sell the ফর property. দ্য পারপাস অফ ডিভিশন অফ ইকুইটি ওকে, বিটুইন দ্য পার্টনার্স। থ্যাংক ইউ সো মাচ আনোয়ার ভাই, আপনি এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, আপনার নলেজ এবং এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এতক্ষণ আমাদের আপনাদের যদি হাউজিং, এভিকশন এবং পজিশন নিয়ে আপনারা আরও কোনো আমাদের কাছ থেকে শুনতে চান, আমাদের যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে ফোন করে আমাদের জানাতে পারেন। আর কয়েকজন দর্শক আমাদেরকে কোয়েশ্চেন করেছিলেন ইমিগ্রেশন নিয়ে, আমরা আশা করছি যে আমাদের পরবর্তী এপিসোড ইমিগ্রেশন নিয়ে আমরা করবো, আপনারা সেখানে আপনাদের প্রশ্নগুলো রাখতে পারেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।